আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিলা আক্তার, ন্যাচুরোপ্যাথি এবং ইয়োগা কনসালটেন্ট। ন্যাচুরোপ্যাথির আন্ডারে আমরা কী কী থেরাপিউটিক প্রসিজিওরগুলো শিখেছি সেগুলোর মধ্যে আমরা শিখেছি প্রথমেই সেটি হলো নিউট্রিশন অ্যান্ড ডায়েট। সেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ফুড থেরাপি। কেন ফুড থেরাপি? কারণ খাবার থেকে ভুল খাদ্যাভ্যাস, ভুল সময়ে খাবার খাওয়া, ভুল জীবনযাপন পদ্ধতি থেকে কিভাবে আমাদের অসুখ বিসুখ হয়, আবার একইভাবে সঠিক খাবার দাবার খেলে কিভাবে অসুখ বিসুখ সহজেই ভালো হয়ে যায়, এই জিনিসটি আমি শিখেছি ন্যাচুরোপ্যাথির নিউট্রিশন অ্যান্ড ডায়েট এই সাবজেক্টটি পড়তে যেয়ে। এটি আমাদের 200 মার্কসের একটি সাবজেক্ট ছিল, ব্যবহারিক এবং তাত্ত্বিক নিয়ে। তো নিউট্রিশন অ্যান্ড ডায়েটকে প্রথমে আমি হাইলাইটস করছি এই কারণে যে একমাত্র খাবার দাবারের অনিয়ম থেকে আমাদের 70% অসুখ বিসুখ শরীরে হয়, এবং শুধুমাত্র এই খাবার দাবারের ভুলগুলোকে কারেকশন করে সঠিক খাদ্যাভ্যাসে ফিরে আসলেই আমাদের 70% রোগ ব্যাধি থেকে আমরা খুব সহজে সুস্থ হয়ে যেতে পারি। সুস্থ হওয়ার জন্য আমাদেরকে কোনো ওষুধ খেতে হবে না, কোনো সার্জারিতে যেতে হবে না, অর্থাৎ একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাসে ফিরে আসলে, লাইফস্টাইলে ফিরে আসলে আমরা রোগ ব্যাধি থেকে সুস্থ হয়ে যেতে পারি। তারপরে আমরা যেটা শিখেছি এই কোর্সের আন্ডারে আকুপাংচারের কথা আপনারা অনেকেই জানেন, যদিও আকুপ্রেশারটা আমাদের দেশে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে আজকাল। আকুপ্রেশার আমরা সাধারণত যেটা করি, শরীরের বিভিন্ন জায়গায় বা হাতের তালু বা পায়ের তালুতে এরকম একটা ভোঁতা কাঠি বা কলম বা পেন্সিলের পিছনের অংশ দিয়ে অথবা শুধু হাতের আঙ্গুলের ডগা দিয়েই শরীরের নির্দিষ্ট বিন্দুতে থেরাপি করে আমরা বিভিন্ন অসুখ বিসুখ ভালো করে ফেলি খুব সহজে। মাথা ধরা, কোমর ব্যথা, ইভেন কোলেস্টেরল পর্যন্ত, ব্লাডের কোলেস্টেরল যদি হাই হয়ে যায় সেটা পর্যন্ত আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি খাদ্যাভ্যাস চেঞ্জ করে এবং আকুপ্রেশার করে। তো আকুপ্রেশারটা বডিতে ঠিক যেভাবে কাজ করে একইভাবে আকুপাংচারটাও কাজ করে। শরীরে আমাদের নির্দিষ্ট কিছু মেরিডিয়ান চ্যানেল আছে, 14টি মেরিডিয়ান চ্যানেল আছে। এখন এই মেরিডিয়ান চ্যানেলটা কি? মেরিডিয়ান চ্যানেলটা হচ্ছে, খুব সহজ করে যদি আমরা বুঝতে চাই, যেমন ধরুন এখানে লাইট জ্বলছে বা ফ্যান চলে, আমাদের এই ফ্যান বা লাইট বা ইলেকট্রিসিটির যে যন্ত্রাংশগুলো আমরা ইউজ করি এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সুইচ বোর্ডের মাধ্যমে কানেক্টেড হয়। আমরা সুইচ বোর্ডে চাপ দিলে, অন করলে সেখানে ক্যাবল দিয়ে, হিডেন দেয়ালের পেছনে হিডেন ক্যাবল দিয়ে কারেন্ট পাস হয়ে আমাদের লাইট বা ফ্যান জ্বলে ওঠে। ঠিক মেরিডিয়ান চ্যানেলটা বডিতে একইভাবে কাজ করে। এটাকে বলা হয় বায়ো ইলেকট্রিসিটি। মেরিডিয়ান চ্যানেল দিয়ে আমাদের শরীর অনবরত একটা বায়ো ইলেকট্রিসিটি বা জৈব বিদ্যুৎ প্রবাহ চলাচল করছে বলেই আমাদের প্রাণ আছে, আমরা বেঁচে আছি। এই মেরিডিয়ান চ্যানেলের কোনো জায়গায় যদি টক্সিন স্ট্যাগনেশন হয়, জমা হয়, তখন এই বায়ো ইলেকট্রিসিটিটা, জৈব বিদ্যুৎ প্রবাহটা চলাচলে বাধাগ্রস্ত হয়। ঠিক তখনই আমরা অসুখ বিসুখে আক্রান্ত হই। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের একটা কনসেপ্ট। চাইনিজ মেডিসিনের কনসেপ্ট হচ্ছে বায়ো ইলেকট্রিসিটি যদি স্ট্যাগনেটেড হয়ে যায় বডির মেরিডিয়ান চ্যানেলের কোথাও, তখন আমরা অসুখ বিসুখে আক্রান্ত হই। তো আকুপাংচারে যেটা করা হয়, এই মেরিডিয়ান চ্যানেলের উপরে অসংখ্য বিন্দু আছে, পয়েন্ট আছে, সেগুলোর উপরে নিডল পাঞ্চ করে, খুব সূক্ষ্ম সুই আছে, সেগুলো পাঞ্চ করে অসুখ বিসুখে খুব সহজে ভালো করে তোলা যায়। একইভাবে যাদের আকুপাংচারে যদি নিডল ফোবিয়া থাকে, যারা আকুপাংচার করতে ভয় পান, নিডল পুশ করতে শরীরে ভয় পান, অনেকে আছে আমরা ভয় পাই, তাদের জন্য আকুপাংচারের পরিবর্তে আকুপ্রেশারটা অ্যাপ্লাই করা হয় রোগ ব্যাধি ভালো করার জন্য। একই মেরিডিয়ান চ্যানেলের উপরে আমরা নিডল পাঞ্চ না করে আমরা প্রেশার দিয়ে দিয়ে, এরকম কাঠি বা হাত দিয়ে আমরা তখন প্রেশার দিয়ে দিয়ে আমরা মেরিডিয়ান চ্যানেলের পয়েন্টগুলোতে থেরাপি করে অসুখ বিসুখ ভালো করি। তাহলে দুটো জিনিসই যেহেতু একই মেকানিজমের উপরে কাজ করে, মেরিডিয়ান চ্যানেলের উপরে কাজ করে, তার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একটাতে নিডল পাঞ্চ করতে হচ্ছে, আরেকটাতে নিডল পাঞ্চ করতে হচ্ছে না। অ্যাডভান্টেজটা কি? আকুপাংচারের অ্যাডভান্টেজটা হচ্ছে আকুপাংচারে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। আপনি একটানা 10টি সেশন নিলেন, 10টি সেশনেই দেখা যায় অনেক অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আকুপ্রেশারে যেহেতু নিডলটা অনেক গভীরে পাঞ্চ হয়, মোটামুটি মাসলসের টিস্যুর ভেতর দিয়ে বেশ খানিকটা ভেতরে যায়,
সেটা মেরিডিয়ান চ্যানেলের একটু কাছাকাছি যেয়ে কাজ করার ফলে খুব দ্রুত অসুখটা ভালো হয়ে যায়। অনেকে 10টা সেশন 15টা সেশনেই সে বেটার ফিল করে। অনেকে ছোটোখাটো অসুখ হলে 5টা সেশনে অনেকে সুস্থ হয়ে যায় বা ভালো ফিল করে। আকুপ্রেশারের ক্ষেত্রে যেটা হয়, এটা যেহেতু উপর থেকে প্রেস করতে হয়, নিডল পাঞ্চ করা যায় না, সেক্ষেত্রে এই প্রেশারের থেরাপিটাতে একটু ডিউরেশনটা, সুস্থ হওয়ার ডিউরেশনটা একটু লম্বা হতে পারে। সেটা 30 সেশন 30টি সেশন লাগতে পারে, কারো ক্ষেত্রে 40টি, কারো ক্ষেত্রে 120টি সেশন লাগতে পারে। কিভাবে এই সেশনগুলো করতে হবে, মাঝখানে কতটা গ্যাপ দিতে হবে, সপ্তাহে কদিন করা যাবে, এগুলো রোগীর শারীরিক অবস্থা, রোগীর রোগের অবস্থা বুঝে যিনি প্র্যাকটিশনার তিনি কথা বলে রোগীর সঙ্গে সেট করে নেন। আকুপাংচারের ক্ষেত্র, প্রেশারের ক্ষেত্র। আকুপাংচার আকুপ্রেশারের সঙ্গে রিলেটেড আরও দুটোর থেরাপি আছে, যেগুলো চাইনিজ থেরাপিউটিক মেজার, যেগুলো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থেকে এসছে। সেটা হলো, আরেকটা হচ্ছে রিফ্ল্যাক্সোলজি, আরেকটা হচ্ছে কাপিং থেরাপি। রিফ্ল্যাক্সোলজিটা কীভাবে কাজ করে? রিফ্ল্যাক্সোলজি মানে হচ্ছে, রিফ্ল্যাক্সোলজির আরেকটা টার্ম হলো জোন থেরাপি। জোন থেরাপি মানে হচ্ছে শরীরের নির্দিষ্ট একটি অংশে আপনি থেরাপি করে সুস্থ থাকতে পারবেন। আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের ফুল বডির সম্পূর্ণ সমস্ত ইন্টারনাল এবং এক্সটার্নাল অর্গানগুলোর একটা করে সেট আপ আমাদের 2 হাতের তালুতে, 2 পায়ের তলায় এবং এই কানের মধ্যে দিয়েছেন। ধরেন শুধুমাত্র আকুপ্রেশার বা আকুপাংচারটা আমাদের ফুল বডিতে পয়েন্টগুলো আছে, আর রিফ্ল্যাক্সোলজির পয়েন্টগুলো শুধু হাতের তালুতে বা শুধু পায়ের তালুতে বা শুধু কানের মধ্যে। বিষয়গুলো শুনতে বেশ অবিশ্বাস্য লাগে, বিশ্বাস করতে মন চায় না যে এত সহজেই যদি অসুখ বিসুখ ভালো হয়ে যেত, তাহলে এত বড় বড় মেডিকেল কলেজগুলো কেন, এত বড় বড় হসপিটালগুলো কেন, এত মেডিসিন কেন? প্রশ্নটা সেখানেই। আমাদের কোনো প্যাথির সঙ্গে কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই। প্রত্যেকটা প্যাথি বা প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থা একটির সঙ্গে আরেকটি রিলেটেড। কিন্তু কথা প্রসঙ্গে বা বাস্তবতা তুলে ধরার জন্য বলতে হচ্ছে যে অ্যালোপ্যাথি শাস্ত্রের মেডিসিনাল যে প্র্যাকটিসটা আমাদের মধ্যে এসছে, সেটা 500 বছরের বেশি হবে বলে জানা নেই আমাদের, 500 বছরের মতো। কিন্তু এই ধরনের ট্র্যাডিশনাল যে থেরাপিউটিক মেজারগুলো, সেগুলো কিন্তু 5000 বছরের পুরনো। তাহলে যখন মেডিসিন ছিল না, তখন কি মানুষের অসুখ বিসুখ হতো না? তখন কি মানুষ সুস্থ হতো না? হতো। অসুখও হতো, সুস্থও হতো। কিভাবে হতো? এই ধরনের থেরাপিগুলোর মাধ্যমে সুস্থ হতো। ধীরে ধীরে আমাদের সভ্যতার আধুনিকায়ন হয়েছে, আমরা আরও অনেক কিছু জ্ঞান বিজ্ঞানের প্রসার হয়েছে, আমরা অনেক কিছু জেনেছি, শুনেছি, ওষুধ আবিষ্কার হয়েছে, সহজে পানি দিয়ে গিলে আমরা ওষুধ খেয়ে অনেকে সুস্থ হয়ে যেতে পারি, ব্যথা কমে যায়, জ্বর ভালো হয়ে যায়। পার্থক্যটা কোথায় হচ্ছে? তাহলে কেন আমি একটা ওষুধ যদি পানি দিয়ে খেয়ে খুব সহজে আমি জ্বরটা ভালো করে ফেলতে পারি কয়েক মিনিটের মধ্যে, তাহলে কেন আমি 3 দিন ওয়েট করব জ্বর ভালো হওয়ার জন্য? কেন আমি থেরাপি করবো? আর কেন আমি লেবু পানি খাবো বা ডিককশন খেয়ে আমি কেন জ্বর ভালো হওয়ার জন্য 2 দিন 3 দিন বা ফুল ডে 24 আওয়ার্স কেন আমি ওয়েট করব? প্রশ্নটা এখানে। এটার উত্তর হচ্ছে, আমি খেয়ে নিলাম নাপা, হয়তো আমি একটা জ্বর কমার জন্য আমি 24 ঘন্টায় 3টি নাপা খেলাম, 2টো খেলাম, বা আমি 3 দিনে 6টি নাপা খেলাম বা 9টি নাপা খেলাম। এতে যেটা হবে, একটা সাইড ইফেক্ট হবে বডিতে। কিডনির উপর একটা প্রেশার পড়বে, লিভারের উপর একটা প্রেশার পড়বে, নার্ভের উপরে একটা বড় ধরনের প্রেশার পড়বে, কখনো কখনো পেইন কিলার হার্টের উপরেও একটা সাইড ইফেক্ট করে। আমি খুব সহজে পানি দিয়ে খেয়ে নিই, আমার রোগটা, আমি কষ্টটা থেকে বেরিয়ে গেলাম, কিন্তু সেই সাইড ইফেক্টগুলো ইন ফিউচার আমাকে সাফারিংসের জন্য ঝুঁকির মধ্যে ফেলে দিল। আর যদি আমি একটু ওয়েট করি, একটু ধৈর্য ধরি, আমি যদি ন্যাচারাল ওয়েতে নিজেকে সুস্থ করতে চাই, থেরাপিউটিক মেজারগুলোকে অ্যাপ্লাই করি, আমাকে একটু ধৈর্য ধরতে হবে, আমাকে জ্বরটা সহ্য করতে হবে একটু বেশি সময় ধরে। তাতে আমার উপকারটা কি হবে? আমার জ্বরটা ভালো হবে, ঠান্ডাটা ভালো হবে, মাথা ব্যথাটা ভালো হবে, কোমর ব্যথাটা ভালো হবে, বা আরও অ্যাডভান্স যদি ডিজিজ থাকে সেগুলোও ভালো হবে। একটা সময় লাগবে, বাট ইন ফিউচার আরেকটা অসুখ তৈরি হবার মতো ঝুঁকিটা আমার তৈরি হবে না। আমার কিডনির উপরে এক্সট্রা লোড যাবে না, লিভারের উপরে এক্সট্রা লোড যাবে না, বরং যে ডিককশনটা আমি জ্বর ভালো হওয়ার জন্য খাচ্ছি বা আমার ঠান্ডা ভালো হওয়ার জন্য খাচ্ছি, সেটা দেখা যাবে এক ধরনের ক্লিনজিং প্রসেস বডির উপরে করছে। বডির টক্সিন রিমুভ হয়ে যাবে, 2-in-1-এর মতো কাজ হচ্ছে। আমার জ্বরটাও ভালো হয়ে গেল, আমার ঠান্ডাটাও ভালো হয়ে গেল, আমার বডি থেকে ইউরিন, আমার সোয়েটিংয়ের মাধ্যমে আমার টক্সিনটাও বেরিয়ে গেল।
তাহলে আমার একের ভিতর 2 ফল আমি পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি খুব শর্টকাট ওয়েতে মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে হচ্ছে কি আমি ইন ফিউচার, এখন আমি রিলিফ পাচ্ছি খুব তাড়াতাড়ি, কিন্তু ইন ফিউচার আমি আরেকটা অসুখের ঝুঁকিতে পড়ে যাচ্ছি। এখানে হচ্ছে পার্থক্য। তবে কি মডার্ন মেডিসিনের কি, তাহলে কি আমরা নিব না মডার্ন মেডিসিনের ফ্যাসিলিটিসগুলো? অবশ্যই আমরা মডার্ন মেডিসিনের ফ্যাসিলিটিসগুলো নিব যখন আমাদের হাতে আর কোনো ওয়ে থাকবে না। আমার পাটা ভেঙে গেছে, হাড়টা ভেঙে গেছে, এখন এটা জোড়া লাগাতে হবে, অবশ্যই আমার অর্থোপেডিক্স ওনার সাহায্য লাগবেই লাগবে। আমার একটা বড় ধরনের টিউমার হয়ে গেছে, ইউট্রাস অনেক বড় টিউমার হয়েছে, যেটা থেরাপিউটিক প্রসিডিউর, অনেক ব্লিডিং হচ্ছে, আমি এনিমিয়াতে পড়ে যাচ্ছি, আমার এখানে আর কোনো ওয়ে নেই, আমাকে এখন খুব তাড়াতাড়ি, কারণ আমি রক্তশূন্য হয়ে যাচ্ছি, আরও অনেকগুলো সাফারিংস হয় টিউমার থেকে, সেটাকে সার্জারিতে আমাকে যেতেই হবে, তখন আমাকে অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে আমাকে সার্জারিতে যেতে হবে। আমার একটা নিউরো প্রবলেম দেখা দিয়েছে, ব্রেন টিউমার হয়েছে বা এরকম ধরনের সূক্ষ্ম, যেটা আমার ন্যাচারাল ডায়াগনোসিসে ধরা পড়ছে না, তখন অবশ্যই কিন্তু আমাকে এমআরআইয়ের সাহায্যটা নিতেই হবে, যে ব্রেনের কোন জায়গায় কোন অংশে টিউমারটা ফর্ম করেছে বা এই সিমটমগুলো মিলে যাচ্ছে ব্রেন টিউমারের সঙ্গে, তখন আমাকে আইডেন্টিফাই করার জন্য এমআরআই, সিটি স্ক্যান এগুলো সহজে নিতেই হবে। এই জন্যই বলেছি ওই প্রথম দিকে যে কোনো প্যাথির সঙ্গে কোনো কন্ট্রাডিকশন নাই, ইন্টারোগেটিভ ওয়েতে আমাদেরকে কাজ করতে হয় যারা হেলথ নিয়ে কাজ করে। যখন আমাদের অল্টারনেটিভ মেডিসিন, বিকল্প চিকিৎসা পদ্ধতিতে যতক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ রাখা যায়, শুকর আলহামদুলিল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য। যখন আমরা দেখব যে না, আমাকে এখন অ্যালোপ্যাথির সাহায্য নিতে হবে, অবশ্যই আমরা অ্যালোপ্যাথি বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে যাব। যখন মনে করবো যে এখন আমাকে একজন হোমিওপ্যাথি ডক্টরের সাহায্য নিতে হবে, তখন আমরা তাদের কাছে যাব। গোড়ামি নিয়ে আমাদেরকে বসে থাকা যাবে না। তো আমি যেখানেটাতে ছিলাম, রিফ্লাক্সোলজিতে ছিলাম, যে নির্দিষ্ট একটা জোনে থেরাপি করে আমাদেরকে সুস্থ হতে হয়। সে হাতের তালুতে আমাদের নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে যেগুলোতে সারা শরীরের ভিতর এবং বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের সুইচ বোর্ডগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে কানেক্টেড একটা পয়েন্ট আছে, এখানে আমাদের ফুসফুসের সঙ্গে কানেক্টেড একটা পয়েন্ট আছে, প্যানক্রিয়াস যেটা ডায়াবেটিক্সের সাথে রিলেটেড একটা অর্গান, সেখানের পয়েন্ট এখানে আছে। এরকম সারা শরীরের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কানেক্টেড পয়েন্টগুলো এখানে আছে। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা একজন রিফ্লাক্সোলজিস্ট বা একজন একাডেমিক পড়াশোনা করা বা একজন প্রফেশনাল যিনি প্র্যাকটিশনার, তিনি খুব সহজে ডায়াগনোসিস করেই বলে দিতে পারেন যে কোথায় তার আমাদের শরীরে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তখন তিনি সাজেস্ট করেন যে আপনি হাতের তালুর এই জায়গাগুলোতে থেরাপি করেন, আপনি বেটার ফিল করবেন। এখন কথা হচ্ছে যে অনেক মানুষ থাকতে পারে যার হাত নেই, সে কোথায় থেরাপি করবে? আল্লাহ তাআলা সবার জন্য ব্যবস্থা রেখেছেন, তার জন্য পায়ের তালুর পয়েন্টগুলো আছে। পায়ের তালুর পয়েন্টগুলোতে আপনি হাতেও থেরাপি করতে পারেন। আরও সহজ ব্যবস্থা আছে, সেটা আমি কথা বলবো সামনে। এটা হলো রিফ্ল্যাক্সোলজি। তাহলে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থেকে আমরা কি কি জেনেছি? আকুপাংচার একটা চিকিৎসা পদ্ধতি অল্টারনেটিভ মেডিসিনের, আকুপ্রেশার একটা অল্টারনেটিভ মেডিসিনের চিকিৎসা পদ্ধতি, আরেকটা জেনেছি রিফ্ল্যাক্সোলজি। একই ফিজিওলজি, প্যাথোফিজিওলজির আরেকটি টার্ম হচ্ছে হিজামা বা কাপিং থেরাপি, যেটা আমাদের ইসলামী ধর্মাবলম্বী যারা তারা বলেন হিজামা, নবীজি সুন্নাহ চিকিৎসা বলা হয় এটাকে। আর চাইনিজ ল্যাঙ্গুয়েজে বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে এটাকে বলা হয় কাপিং থেরাপি। একই মেরিডিয়ান চ্যানেলের পয়েন্টগুলোর উপরে কতগুলো কাপ বসিয়ে, যেটা থেকে কাপিং শব্দটি এসছে, কাপ বা সাক করে এরকম কিছু টুলস ব্যবহার করে শরীরের টক্সিনকে বের করে আনা হয় এবং মানুষ সুস্থ হয়ে যায় খুব সহজে। অনেক আগে, 5000 বছর আগে এই থেরাপিটাকে করা হতো গরুর শিং বা এই ধরনের শিং আছে যেসব প্রাণী, সেই শিংগুলোকে কেটে সেটার ভেতরে ফাঁকা করে সেই শিংগুলো বসিয়ে বসিয়ে কাপ করা হতো। আধুনিকায়ন হতে 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 অনেক মডার্ন অনেক টুলস বেরিয়েছে, ওগুলো দিয়ে খুব সহজেই কাপিং থেরাপিটা করা যায়। কাপিং থেরাপি বা হিজামা শুনলে অনেকে ভয় পায়, করতে চায় না। কেন করতে চায় না? কারণ এটার সঙ্গে ইনভ্যাসিভ একটা প্রসিডিওর আছে যেটা ব্লাড বের করতে হয়, কিন্তু এটা একটা অংশ। কাপিং থেরাপির কয়েকগুলো প্রসিডিওর আছে। একটা হচ্ছে ব্লাড লেটিং কাপিং থেরাপি, একটা নন ব্লাড লেটিং কাপিং থেরাপি, একটা হচ্ছে ফায়ার কাপিং থেরাপি। যেটা ব্লাড লেটিং কাপিং থেরাপি, সেখানে আপনার বডির বিভিন্ন জায়গায় কাপ বসিয়ে
টক্সিক ব্লাডটাকে, দূষিত ব্লাডটাকে বের করে এনে সুস্থতা নিশ্চিত করা হয়। যাদের এখানে ফোবিয়া আছে, ভয় আছে, বা ধরুন এনিমিয়ার পেশেন্ট, তার অলরেডি তার শরীরে রক্ত কম, আমি যদি এখন আবার রক্ত বের করে ফেলি সে তো আরও এনিমিয়া পড়ে যাবে। তার জন্য যার ডায়াবেটিস পেশেন্ট, তিনি যদি, আমি তাকে যদি সামান্য একটু কাট করতে হয় স্কিনের উপরে, খুব স্লাইট সুপারফিশিয়াল টিস্যুর উপরে যদিও, তারপর ডায়াবেটিক পেশেন্টকে আমরা কাপিং, এরকম কন্ট্রাডিকশন আছে যে কোন জায়গায় আমরা ব্লাড লেটিং কাপিংটা করব, কোন জায়গায় আমরা নন ব্লাড লেটিং কাপিংটা করব, যেখানে ব্লাড না বের করেও আপনাকে কাপিং থেরাপির মাধ্যমে টক্সিন ফ্রি করা যায় বডিটাকে, খুব সহজে অসুখ থেকে সুস্থতা দেওয়া যায়। বিশেষ করে ব্যথাগুলো তো খুব তাড়াতাড়ি একটা সেশনে অনেকের ভালো হয়ে যায়। আরেকটা হচ্ছে ফায়ার কাপিং থেরাপি। এগুলো যারা প্র্যাকটিশনার বা যারা এগুলো নিয়ে আমরা ডেমনস্ট্রেটিভ দেখাবো, সেশন থাকবে আমাদের, ইন ডিটেলস আমরা আরও কথা বলবো। এখন একটা প্রাইমারি ধারণা দিচ্ছি যে ন্যাচুরোপ্যাথির এই কোর্সটির আন্ডারে আমরা কী কী থেরাপি নিয়ে কাজ করি। তাহলে আমরা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের 4টি থেরাপি পদ্ধতি নিয়ে কাজ করি ন্যাচুরোপ্যাথির আন্ডারে। একটি হচ্ছে অ্যাকুপাংচার, অ্যাকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, কাপিং থেরাপি। আর আরেকটি প্রথমেই বলেছি যেটা নিউট্রিশন অ্যান্ড ডায়েট, এটা পৃথিবীব্যাপী সব থেরাপিতে আছে, যে খাদ্যের মাধ্যমে কিভাবে অসুখ বিসুখকে ভালো করা যায়, সেটাই মূলত নিউট্রিশন অ্যান্ড ডায়েটের সাবজেক্ট। এছাড়া আমরা ন্যাচুরোপ্যাথিতে আরও যে থেরাপিগুলোকে ইউজ করে থাকি, এর মধ্যে আছে আমাদের ফিজিওথেরাপি। আমাদের ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্সের ব্যাচেলর কোর্সের মধ্যে আমাদের ফিজিওথেরাপি সাবজেক্টটাও ছিল। আমাদের বাংলাদেশে এখন ফিজিওথেরাপির উপরে পড়াশোনা করার জন্য অনেক একাডেমিক কোর্স আছে, ব্যাচেলর কোর্স আছে, ডিপ্লোমা কোর্স আছে, শর্ট কোর্স আছে। কিন্তু আমি যে ভারত থেকে পড়ে এসেছি, পুরো ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি ইয়োগিক সায়েন্সের এই কোর্সটির ভেতরে আমরা ফিজিওথেরাপিটিও পড়েছি। ফিজিওথেরাপি মূলত আমি পড়াশোনা করতে যেয়ে, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল পড়াশোনা করতে যে জিনিসটি যে আমি জেনেছি সেটি হচ্ছে ফিজিওথেরাপির পুরো প্র্যাকটিসগুলোই, সবগুলো প্র্যাকটিসই বেসিক্যালি এসছে ইয়োগা থেরাপি থেকে। প্রত্যেকটি মুভমেন্ট ইয়োগিক মুভমেন্ট। পার্থক্যটি কোথায়? পার্থক্যটি হচ্ছে ইয়োগা ব্রিদিংয়ের সঙ্গে করা হয়, উইদাউট ব্রিদিং ইয়োগা ইজ নট ইয়োগা। ইয়োগা যদি ব্রিদিং ছাড়া আপনারা প্র্যাকটিস করেন সেটি পূর্ণ ইয়োগা নয়। প্রতিটি মুভমেন্টের সঙ্গে আপনাকে ব্রিদিং মেনটেন করতে হবে। কোথায় আপনি এক্সহেল করবেন, কোথায় আপনি ইনহেল করবেন, কোথায় আমি হোল্ড করব, দ্যাট ইজ ইয়োগা উইথ ব্রিদিং। কারণ ইয়োগার সঙ্গে প্রাণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ফিজিওথেরাপিতে ব্রিদিংয়ের প্র্যাকটিসটা নেই, এখানে শুধু বডি মুভমেন্টগুলো আছে। কোনো কোনো জায়গায় ব্রিদিংয়ের কাজ করা হয়, সেটা বডি মুভমেন্ট ছাড়া। আর ফিজিওথেরাপির যে প্র্যাকটিসগুলো, মুভমেন্টগুলো, সেটা একটু ফাস্ট করানো হয় কোনো কোনো জায়গায়। যেমন অনেক স্ট্রোকের পেশেন্টের, বিশেষ করে স্ট্রোকের পেশেন্টদের জন্য ফিজিওথেরাপি খুবই এফেক্টিভ। দেখা যাচ্ছে যে লিম্বসগুলো, আপার লিম্ব, লোয়ার লিম্ব, হাত পা যখন অবশ হয়ে যায়, ডান পাশ বা বাম পাশ বা বোথ সাইডের, তখন খুব ফাস্ট মুভমেন্ট করানো হয় মাসলসগুলোর স্ট্রেংথ ফিরে পাওয়ার জন্য, জয়েন্টগুলোর মুভমেন্ট ভালো করার জন্য। ফিজিওথেরাপির সঙ্গে ইয়োগার পার্থক্যটা এখানে হয়েছে যে ওই মুভমেন্টগুলো করানোর সময় ব্রিদিংটাকে মেনটেন করা হয় না, বাট ফিজিওথেরাপির প্রতিটি মুভমেন্টই কিন্তু আসলে প্রাচীন পদ্ধতি ইয়োগা থেকেই আসা। এটা একটা মডার্নাইজেশন হয়েছে, ফিজিওথেরাপিটাকে মডার্নাইজেশন। যখন ওয়েস্টার্ন পিপলরা বা ওয়েস্টার্ন এক্সপার্টরা যখন ভারতে এসে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন, শিখেছেন, পড়াশোনা করেছেন, তারা এখান থেকে এই জ্ঞানগুলো নিয়ে যে তাদের দেশে তাদের উপযোগী করে এগুলোকে মডিফাই করে আরও কিছু, যেমন ফিজিওথেরাপিটাকে তারা ডেভেলপ করেছেন। কিন্তু প্রত্যেকটা বিষয়ই ইয়োগা আদি চিকিৎসার সঙ্গে কিন্তু রিলেটেড। এগুলো আমরা যখন একটা টপিক নিয়েই কথা বলবো, শুধু যেমন যেদিন আমি শুধু ইয়োগা নিয়ে কথা বলবো বা যেদিন শুধু ফিজিওথেরাপি নিয়েই কথা বলবো, তখন আমরা কোরিলেট করে দেখাতে পারবো যে কীভাবে এটা ওখান থেকে এখানে এসছে, মানে আদি থেকে বর্তমানে এলো। তো ফিজিওথেরাপি ছিল আমাদের ন্যাচুরোপ্যাথির একটা সাবজেক্ট, আমরা ফিজিওথেরাপি প্র্যাকটিস করি। তারপরে ক্রোমোথেরাপি। মজার বিষয় হচ্ছে এটা আমাদের বাংলাদেশে প্র্যাকটিস আমি এখনও পর্যন্ত দেখি নাই, কিন্তু ভারতে ভীষণভাবে প্র্যাকটিস হয়। আমার এই দীর্ঘ জার্নিতে 13 থেকে 20 সাল পর্যন্ত আমি বিভিন্ন জায়গা ভিজিট করার আমার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর আমি যে কলেজটা বা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ থেকে আমি পাশ করেছি,
সেটা একটা বড় ক্যাম্পাস, সেখানে আমি দেখেছি ক্রোমোথেরাপির প্র্যাকটিস। ক্রোমো মিনস হচ্ছে রং, থেরাপি তো আমরা জানি উপচার, তো ক্রোমোথেরাপি মানে হচ্ছে রং চিকিৎসা। রং দিয়ে রোগ ভালো হয়ে যায়, কারণ সারা পৃথিবীতে যতগুলো উপাদান আছে, যতগুলো ধাতু বলি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলি, ইচ অ্যান্ড এভরি পার্ট বা ইচ অ্যান্ড এভরি মানে প্রত্যেকটি ধাতু বলি বা পৃথিবীতে থাকা প্রতিটি উপাদান আমাদের শরীরের ভেতরে কিন্তু রয়েছে। এই জন্যই বলা হয় যে মানুষ প্রকৃতির সঙ্গে দেখবেন জোয়ার ভাটা এলে আমাদের শরীরেও কিন্তু পরিবর্তন আসে। পূর্ণিমা অমাবস্যার সঙ্গে আমাদের শরীরে চেঞ্জেস হয়। কেন হয়? প্রতিটি পৃথিবীতে যে উপাদানগুলো আছে আমাদের শরীরে সেই উপাদানগুলো আছে। তাহলে হচ্ছে ক্রোমোথেরাপি। রংধনু 7টি রং আমাদের শরীরের ভেতরে আছে। রঙের অতিরিক্ত যখন আমাদের শরীরে রঙের অত্যাধিক্য দেখা দেয় তখনও অসুখ বিসুখ হয়, আবার রঙের ঘাটতি থেকে অসুখ হয়। কীরকম করে, এটা আমার ভাষাগুলো আপনাদের কাছে বোধগম্য হয়তো হচ্ছে না, খুব সহজ করে যদি বলি, এনিমিয়া, রক্তশূন্যতা কেন হয়? রক্তের অল্পতা থেকে। যখন রক্ত কমে যায় তখন এনিমিয়া হয়। রক্তের রং কি? লাল। লাল লাল রঙের প্রভাব কমে যাচ্ছে শরীরে, যার জন্য আমার স্কিন ফ্যাকাশ হয়ে গেছে, তার মানে বুঝতে পেইল হয়ে গেছে স্কিন, চোখের নিচে সাদা হয়ে গেছে, তার মানে কি রক্তশূন্যতা, লাল রঙের অভাব হয়ে গেছে। তখন দেখবেন মডার্ন মেডিসিনের প্র্যাকটিশনার যারা অ্যালোপ্যাথির আছে তারা কি করেন, তারা বলে যে লিভার খান, গরুর কলিজা খান, লাল শাক খান, এগুলো খান, তাহলে শরীরে রক্ত হবে। তাহলে লাল শাকের রং লাল। আমরা কি বলি, আমরা প্রথমেই যেটা সাজেস্ট করি বিট খেতে বলি, বিট খান, বিটের রং লাল, বিট খেলে শরীরে রক্ত উৎপাদন হবে। আর রক্ত উৎপাদন হওয়ার একটা খুব ভালো প্রাকৃতিক ভেষজ হচ্ছে গমের চারার রস। আমাদের রক্তের হিমোগ্লোবিনের যে উপাদানগুলো আছে, যে সাইকেলটা আছে রাসায়নিক, আপনার বায়োকেমিস্ট্রির যে সাইকেলটা আছে কেমিস্ট্রির, ঠিক গমের সাইকেলটা সেম, শুধু মাঝখানের উপাদানটার মধ্যে ভিন্নতা আছে। তো এই জন্য গমের চারার রস খেলে খুব দ্রুত শরীরে রক্ত হয়। তারপরে ধরুন ডায়াবেটিস হয়েছে, প্যানক্রিয়াসের ভারসাম্যহীনতার জন্য প্যানক্রিয়াস থেকে যদি ইনসুলিন হরমোন কম বেরোয় অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বডিতে, তবেই তো আমাদের ডায়াবেটিস হয়। প্যানক্রিয়াসের কালারটা হলুদ, প্যানক্রিয়াসটা কিছুটা হলদেটে ভাবের। তখন আমরা এই জোনটাতে, স্টোমাক বা ইন্টেস্টাইনের জোনটাতে আমরা হলুদ রঙের প্রভাব দেই বা বলি আপনি হলুদ শাকসবজি খান বা হলুদ পোশাক পরেন। এভাবে ডিজিজ আইডেন্টিফাই করে, ডায়াগনোসিস করে, যেই রঙটার কমতি শরীরে হয়েছে বা যেই রঙের আধিক্যের জন্য তার সমস্যা হয়েছে, তাকে আমরা সেইভাবে ক্রোমোথেরাপির মাধ্যমে, রং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। বাংলাদেশে এটার খুব একটা প্র্যাকটিস আমি এখনও দেখিনি, তবে আমি এটা জানি বা আমরা যারা এটা প্র্যাকটিস করি আমরা এটা জানি এবং করে থাকি, এবং খুব সহজে কিন্তু মানুষের, বিশেষ করে এনিমিয়া, রং চিকিৎসার মাধ্যমে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরে আরেকটি ন্যাচুরোপ্যাথি থেরাপিউটিক মেজার হচ্ছে হাইড্রোথেরাপি। হাইড্রো মানে হচ্ছে পানি, থেরাপি তো আমরা জানি হাইড্রোথেরাপি, পানি দিয়ে খুব সহজে আপনার অসুখ ভালো হয়ে যেতে পারে। একটা খুব ইফেক্টিভ ওয়ের কথাই এখন বলি। ধরুন আমার হঠাৎ করে, আমি হাই প্রেশারের পেশেন্ট, আমার হঠাৎ করে খুব প্রেশার হাই হয়ে গেছে, তা এখন আমি কি করব? হাই প্রেশার ডাউন করার জন্য হাইড্রোথেরাপি। সঙ্গে সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে, একটা আইস প্যাক নিয়ে আমাদেরকে ঘাড়ে রেখে ফেলতে হবে, শুয়ে যেতে হবে, আইস প্যাক ঘাড়ে রাখতে হবে। আইস তো পানির সলিড ফর্ম আইস, প্রেশারটা ধীরে ধীরে নর্মালাইজ হতে থাকবে। হাই প্রেশারের আরেকটা খুব ইফেক্টিভ হাইড্রোথেরাপি হচ্ছে হট ফুড বাথ। হালকা গরম পানি পায়ে থেরাপি নিলে আপনার প্রেশারের ক্ষেত্রে, খুব হাই প্রেশারের ক্ষেত্রে আপনি উপকার পাবেন। মোটা, আমি অনেক মোটা, ওজন, ওজন, অতিরিক্ত ওজন থেকে কত ডিজিজ আমাদের হয়ে যায়। স্টিম বাথ, জাস্ট পানিটাকে বাষ্প করে বডিতে স্টিম নিলে শরীরের ফ্যাট সেলগুলো কাটতে থাকে। তো এটা আমি জাস্ট ছোটো ছোটো এক্সাম্পল দিলাম। এগুলো যখন আমরা থেরাপিউটিকভাবে দেখাবো বা আপনারা জানার আগ্রহ হবে এগুলো নিয়ে, তখন ইন ডিটেলস বলা যাবে। এগুলো হাইড্রোথেরাপি, ক্রোমোথেরাপি, এগুলো প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি। প্রথমে যে চারটির কথা বলেছিলাম, আকুপাঙ্কচার, আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, হিজামা, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন। চায়নার থেরাপিগুলো এসছে ন্যাচুরোপ্যাথিতে, ওনারা নিয়ে এটাকে একটা কোর্সের আন্ডারে করেছেন। আর এখন যে থেরাপিগুলোর কথা বললাম,
ক্রোমোথেরাপি, হাইড্রোথেরাপি, এগুলোর আদি উৎস হচ্ছে ভারতবর্ষ। একসময় আমাদের বাংলাদেশ বা আমরাও ভারতবর্ষের অংশ ছিলাম, সো আমরাও এটার দাবিদার। ন্যাচুরোপ্যাথির আরেকটি থেরাপিউটিক প্রসিডিওর হচ্ছে ম্যাগনেটোথেরাপি। ম্যাগনেট মানে চুম্বক, চুম্বক দিয়েও অসুখ ভালো করা যায়। বাংলাদেশে এটার খুব কম আমি প্র্যাকটিস দেখেছি, দু একজনকে আমি জানি যারা ম্যাগনেটোথেরাপির মাধ্যমে অসুখ বিসুখ ভালো করার জন্য কাজ করেন, প্র্যাকটিশনার আছেন। ম্যাগনেটের চুম্বকের সাউথ পুলের ব্যবহার করে এবং নর্থ পুলের ব্যবহার করেও খুব সহজে অসুখ ভালো করা যায়। এটাও ন্যাচুরোপ্যাথি কোর্সের আন্ডারে আমরা পড়াশোনা করেছি, এই থেরাপির মাধ্যমে কীভাবে অসুখ ভালো করা যায়। আরেকটি থেরাপি হচ্ছে ফাস্টিং থেরাপি। এটার কথা এখন বিশ্বব্যাপী প্রায় সবাই জানে, আমাদের বাংলাদেশের মানুষও ফাস্টিং থেরাপি অর্থাৎ উপবাসের মাধ্যমে কীভাবে অসুখ ভালো করা যায়। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের রমজান মাসে 30টি রোজা। রোজা শুধু ধর্মীয় উপাসনাই নয়, রোজাকে আল্লাহ পাক কিন্তু আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদের জন্য ফরজ করেছেন। সেটা নিয়ে আমরা যখন ইন ডিটেলস শুধু ফাস্টিং থেরাপি নিয়ে যেদিন আমরা কথা বলব সেখানে আমরা এই ডিটেলস দেখাবো। এবং প্রতিটি ধর্মে কিন্তু ফাস্টিং থেরাপির প্র্যাকটিস আছে। ইসলাম ধর্মে যেরকম রোজা আছে তেরকম হিন্দু ধর্মে আছে উপবাস, খ্রিস্ট ধর্মে 40 দিনের উপবাসের ব্যবস্থা আছে, তারপরে আপনার শিখদের মধ্যে আছে। এবং ফাস্টিং থেরাপির বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আমাদের মুসলিম ধর্মাবলম্বীরা যেরকম সারাদিন আপনার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ফুল সময়টাতে আমরা না খেয়ে থাকি, এটাকে বলা হয়, এটাকে ক্লিনিক্যাল প্র্যাকটিস যখন আমরা করি, থেরাপিউটিক মেজারে যখন রোগ, এটাকে বলা হয় ড্রাই ফাস্টিং। আবার হিন্দুরা যেরকম একাদশী পালন করেন, ওনারা ফল খান, ফাস্টিং করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে পানি খাচ্ছে বা শুধু ফল খাচ্ছে, এটাও এক ধরনের ফাস্টিং। তারপরে কোনো ফাস্টিংয়ে আছে যে মনোডাইট, মানে হচ্ছে যে কোনো একটা ফল বা একটা খাবার সারাদিন খাবে, এটাকে বলে, এগুলো হচ্ছে ফাস্টিংয়ের ক্লিনিক্যাল প্র্যাকটিস। কল্পথেরাপি বলে সংস্কৃত ভাষায়, আর ইংরেজিতে বলে মনোডাইট, যে কোনো একটা। যেমন দেখা গেলো সারাদিন আপেল খেয়েও ফাস্টিং করেছে একজন, এবং এই আপেলটা কেন সারাদিন খেলো, এই আপেলটা ফাস্টিং করাতে, অ্যাপেল ফাস্টিং করাতে তার বডির কোন ডিজিজটার উপরে কাজ হচ্ছে, গলব্লাডার স্টোন ব্রেকডাউনের জন্য অ্যাপেল থেরাপি মোস্ট এফেক্টিভ। তো ধরেন কোনো পেশেন্ট আমাদের কাছে এসছে গলব্লাডার স্টোন, উনি সার্জারি করবেন না, উনি ন্যাচারাল ওয়েতে এটাকে রিমুভ করতে চান বডি থেকে, অ্যাপেল ফাস্টিং বা অ্যাপেল থেরাপি দিয়ে কিন্তু আমরা এই প্র্যাকটিসগুলো করি। বাংলাদেশে যদিও এই প্র্যাকটিসগুলোর সেরকম নাই, সুযোগ নাই, কিন্তু আমি ভারতে দেখেছি ওখানে তো বড় বড় ন্যাচুরোপ্যাথি সেন্টার আছে, ক্লিনিক আছে, হসপিটাল আছে, সেখানে রেসিডেন্সিয়ালভাবে রুগীরা থেকে এই ধরনের ট্রিটমেন্টগুলো দেখার এবং প্র্যাকটিস করার সুযোগ আমার হয়েছে। তারপরে হলো মাটি দিয়েও চিকিৎসা করা যায়, বাতাস দিয়ে চিকিৎসা করা যায়, সূর্যের আলো দিয়ে চিকিৎসা করা যায়, যেগুলোকে মাটি থেরাপিকে বলা হয় ন্যাচুরোপ্যাথিতে মার্ট থেরাপি। এয়ার থেরাপি বলা হয় বাতাস দিয়ে যেটাকে চিকিৎসা করা হয়, সান থেরাপি বলা হয় সূর্যের আলো দিয়ে যেটাকে চিকিৎসা করা হয়। এখন সান থেরাপির কথা আপনারা শুনলে বলবেন যে মাটি, বায়ু, সূর্যের আলো দিয়ে আবার কী করে? খুব সহজে সান থেরাপি। ভিটামিন ডি আপনি কি করে পাবেন? খাবার থেকে আপনি কি পরিমাণ ভিটামিন ডি পাবেন? খুব মিনিমাম। সেটা শরীরের ডিজায়ার ভিটামিন ডির চাহিদা কখনোই পূরণ করতে পারে না খাবার থেকে আমরা যতটুকু ভিটামিন ডি পাই। ভিটামিন ডির চাহিদাটা পুরোপুরি ফুলফিল করার জন্য অবশ্যই আমাদেরকে সূর্যের আলো নিতে হবে। উইদাউট সূর্যের আলো কিন্তু ভিটামিন ডির পুরো যতটুকু প্রয়োজন আমাদের বডিতে সেটা কখনোই ফুলফিল হবে না। তো সেগুলোর মেথড আছে। আরও বিভিন্ন ডিজিজের জন্য আমরা সান থেরাপি, এয়ার থেরাপি, মার্ট থেরাপি কিন্তু আমরা ইউজ করে থাকি ন্যাচুরোপ্যাথির থেরাপিউটিক প্রসিডিওরের মধ্যে। তারপরে আছে মাসাজ থেরাপি, যেটাকে ন্যাচুরোপ্যাথির একাডেমিক ভাষায় বলা হয় ম্যানিপুলেটিভ থেরাপি। সুইডিশ মাসাজ টেকনিক আছে, তাইচি আছে, থাই মাসাজ আছে, এরকম বিভিন্ন মাসাজ থেরাপির মাধ্যমেও কিন্তু অসুখ বিসুখ ভালো করা যায়। হাইপার টেনশনের যারা পেশেন্ট আছেন একটা স্পেসিফিক মাসাজ আছে, ওই মাসাজটা তারা যদি একটা সার্টেন ডিউরেশন পরপর করেন তখন প্রেশারটা কন্ট্রোলে থাকার জন্য সহযোগিতা করে। যারা অনেক ওবেজ পেশেন্ট আছেন, ওবেসিটি অনেক বেশি, ডায়াবেটিসের ঝুঁকি রয়ে গেছে, ওবেসিটিটা কমানোর জন্য সুইডিশ মাসাজ খুব ভালো কাজ করে। তারুণ্য ধরে রাখার জন্য মাসাজ খুব ভালো করে, বডির জয়েন্ট পেইন ভালো করার জন্য মাসাজ খুব ভালো কাজ করে। চুল পড়ে যাচ্ছে এটার জন্য হেয়ার মাসাজ খুব ভালো কাজ করে। রিঙ্কেল হচ্ছে ফেসে, ফেশিয়াল মাসাজ খুব ভালো কাজ করে।
তো মাসাজ থেরাপির এরকম আরও বিভিন্ন পার্ট আছে, ওটা নিয়ে শুধু মাসাজ থেরাপি নিয়ে যেদিন আমরা ডেমনস্ট্রেশন করে দেখাবো সেদিন আমরা এগুলো নিয়ে আরও ইন ডিটেলস কথা বলবো। তারপরে আছে হলো হার্বোলজি, হার্বস, যেটাকে বাংলায় বলে ভেষজ। বিভিন্ন প্রাকৃতিক গাছ, লতাপাতা, গুল্ম, ইভেন ক্যাটারপিলার দিয়ে প্রতিটি প্রাকৃতিক লতাপাতা, গাছ, ক্যাটারপিলার, গুল্ম, ফুল, এগুলোর মধ্যে এমন রাসায়নিক উপাদান পজিটিভ আল্লাপাক দিয়ে রেখেছেন যেগুলো দিয়ে অসুখ কিন্তু ভালো হয়ে যায়। যেমন গ্রিন টি। গ্রিন টিটা কি? গ্রিন টিটা আর কিছুই নয়, কিছু গাছের পাতা, শুকনো পাতা বা কোনো ফুলটা শুকিয়েছে, সেটাকে আপনি গরম পানিতে দিচ্ছেন, সেটাকে আমরা বলছি গ্রিন টি। কেন গ্রিন টি খাচ্ছি? অনেক কারণে আমরা আজকাল গ্রিন টি ইউজ করি। বিশেষ করে যারা ডায়েটিশিয়ানের কাছে যান, তাদের আজকাল অনেক অ্যালোপ্যাথি ডাক্তার যারা গ্রিন টি সাজেস্ট করেন, ফ্যাট কমানোর জন্য গ্রিন টি খেতে বলেন, স্ট্রেস কমানোর জন্য গ্রিন টি খেতে বলেন, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য গ্রিন টি খেতে বলেন, তারুণ্য বজায় রাখার জন্য গ্রিন টি খেতে বলেন, সুন্দর থাকার জন্য গ্রিন টি খেতে বলেন, স্লিম হওয়ার জন্য গ্রিন টি খেতে বলেন। তো এরকম গ্রিন টির অনেক থেরাপিউটিক প্র্যাকটিস আছে। তো গ্রিন টি কিছুই নয়, গাছের পাতা, ফুল, এগুলো শুকনো, এগুলোই হার্বস। ডায়াবেটিক্সের একটি খুব ভালো ভেষজ হচ্ছে সজনে পাতা। সজনে পাতাটাকে গুঁড়ো করে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারে। আর আমরা ন্যাচুরোপ্যাথিতে জেনেছি করলার রসের মধ্যে প্রাকৃতিকভাবে ইনসুলিন থাকে। যে ইনসুলিনটা আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকেও বেরোচ্ছে, সেই ইনসুলিনটার ন্যাচারাল সোর্সটা হচ্ছে করলা। তো ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা যারা ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিস করি, ন্যাচুরোপ্যাথিস্ট যারা, তারা সকালে খালি পেটে 2 চামচ করলার রস আমরা তাদেরকে সাজেস্ট করি। আমলকি, কাঁচা হলুদের গুঁড়া, এগুলোও ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী। কোলেস্টেরল কমানোর জন্য আদার রস, রসুনের রস, দারচিনির গুঁড়া ভীষণ উপকারী। এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে হার্বাল, ভেষজ। আমার রান্নাঘরে বা আমাদের আশেপাশে পরিচিত এমন অনেক সহজ সহজ হার্বাল দিয়ে আমরা অনেক কষ্টকর অসুখগুলোকে শুধু নিয়ম মেনে আর ডোজ মেনে খেতে হবে। যে আমি একসাথে 1 গ্লাস করলার জুস খেয়ে ফেলছি, একসাথে 1 গ্লাস নিম পাতা, কখনোই এটা করা যাবে না, কিডনির উপরে প্রেশার পড়বে। এই জন্যই কনসালটেন্ট বা যিনি প্র্যাকটিশনার, যিনি এগুলো প্র্যাকটিস করেন, তার সঙ্গে কনসাল্ট করে খেতে হবে যে প্রতিটি ভেষজের, প্রতিটি হার্বালের যে থেরাপিউটিক উপকারিতা রয়েছে সেটা বুঝে জেনে কি পরিমাণে খেতে হবে, সেটা খেলে কিন্তু খুব সহজে আমাদের অসুখ বিসুখ ভালো হয়ে যায়। এখন বলবেন যে হার্বাল বলতে আমাদের একটা ভীতি আছে। কেন ভীতি আছে? বাজারে এমন অনেক দেখা যায় যে অমুক হার্বাল বড় বড় সাইনবোর্ড দিয়ে ওষুধ বিক্রি করছে, খেলে 3 দিনে আপনার ওটা ভালো হয়ে যাবে, 7 দিনে আপনার অর্শ ভালো হয়ে যাবে, পালস ভালো হয়ে যাবে। এখন শোনা যাচ্ছে যে এগুলো খেয়ে কিডনি বিকল হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটাও সত্যি। কেন সত্যি? তারা হার্বালের নামে আসলে হার্বাল বিক্রি করছে না, তারা শুধুমাত্র খুবই খারাপ কেমিক্যাল বিক্রি করছে হার্বাল নামের সিলসাপ্পার দিয়ে। যার জন্য আমার ম্যাজিকের মতো 3 দিনে একটা আমার ব্যথা কমে গেছে বা আমার অর্শটা ভালো হয়েছে, কিন্তু আমার কিডনি খারাপ করে দিয়েছে। ওই ধরনের চটকদার বিজ্ঞাপনে পড়ে কখনোই কোনো হার্বাল এইগুলো নামধারী প্রতিষ্ঠান থেকে খাবেন না। যারা বিশেষজ্ঞ, যারা পড়াশোনা করেছেন, যারা সঠিকভাবে প্র্যাকটিস করেন, পেশাদারিত্ব নিয়ে পড়াশোনা করে, তাদের সঙ্গে কনসাল্ট করে আপনারা হার্বালগুলো খাবেন। কাঁচা হলুদের ক্লিনিক্যাল ওয়েতে, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে সেটার থেরাপিউটিক উপকারিতা বের করে সেটাকে একটা ওষুধের ফর্ম করেছেন। হামদারদের যারা ল্যাবরেটরিতে যারা কাজ করেন, ল্যাবরেটরি প্র্যাকটিস করেন, তারা এই বিভিন্ন ভেষজগুলোকে ঔষধ ফর্মে নিয়ে এসছেন, যাতে মানুষের অনেকে আছে যে অনেক ব্যস্ত থাকে, কাঁচা হলুদটাকে ছেঁচে রস করে সকালবেলা খাবে, এই সময়টাও তার কাছে নাই। তাহলে সে কি করলো? একটা কাঁচা হলুদের ক্যাপসুল খেয়ে ফেললো। সেখানে দেখা যাবে যে শুধু কাঁচা হলুদটাই আছে, ওখানে আর কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। কিন্তু মানুষের সুবিধার জন্য এটাকে একটা সহজভাবে যাতে সে গ্রহণ করতে পারে, ওই অবস্থায় নিয়ে এসেছে যারা ন্যাচারাল ল্যাবরেটরি প্র্যাকটিস করেন। তো এই জন্যই আপনাদের কাছে বলা যে হার্বাল বলতে যে সমস্ত চটকদার বিজ্ঞাপনের, ওগুলোতে আপনারা না যেয়ে যারা প্রফেশনালি পড়াশোনা করে পেশাদারিত্ব নিয়ে কাজ করেন, ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন, তাদের সঙ্গে কনসাল্ট করে যদি আপনারা হার্বাল
গ্রহণ করেন বা নিজেরা ব্যবহার করেন, নিজেরা ঘরে জেনে নিয়ে যে কোনটা কী পরিমাণে খেতে হবে, তাহলে খুব সহজে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। তাহলে এখানে দেখুন আমি এখন ন্যাচুরোপ্যাথি, এবং আমি বলেছি আমি যে ডিগ্রিটা নিয়ে পড়াশোনা করে এসেছি সেটা হচ্ছে ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস, অর্থাৎ এখানে দুটো টার্ম, ন্যাচুরোপ্যাথি এবং ইয়োগারই 5.5 বছরের দুটো বিষয়ের উপরে আমরা ব্যাচেলর করেছি। দুটো বিষয়কে একসাথে কম্বাইন করে এই কোর্সটি সাজানো হয়েছে। তো ন্যাচুরোপ্যাথির যে থেরাপিউটিক প্রসিডিওরগুলো আমি এখানে আলোচনা করলাম এখনও পর্যন্ত, সেখানে আমরা কী কী জেনেছি? আকুপাংচার, আকুপ্রেশার, রিফ্ল্যাক্সোলজি, কাপিং থেরাপি, তারপরে জেনেছি হাইড্রোথেরাপি, ক্রোমোথেরাপি, ম্যাগনেটোথেরাপি, ফিজিওথেরাপি, তারপরে আমরা আর কি জেনেছি? নিউট্রিশন অ্যান্ড ডায়েট, ফাস্টিং থেরাপি, মার্ট থেরাপি, এয়ার থেরাপি, সান থেরাপি, তারপরে হচ্ছে আমরা জেনেছি হার্বোলজি, মাসাজ থেরাপি। তো এরকম বিভিন্ন থেরাপি আমরা জেনেছি। এখন কথা হচ্ছে আরেকটি লাস্ট আমি ন্যাচুরোপ্যাথির নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ন্যাচুরোপ্যাথি ডায়াগনোসিস। আমাদের কোনো রোগ হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা সাধারণত যেটা করি, আমরা ল্যাব টেস্ট করাই। আমরা ডায়াবেটিসের জন্য বিভিন্ন টেস্ট করাই, আমরা লিপিড প্রোফাইল থেকে আমরা কোলেস্টেরল কী মাত্রায় আছে বডিতে সেটা আমরা জানতে পারি। কিন্তু আমরা ল্যাব টেস্ট না করিয়ে প্রাথমিকভাবেও কিন্তু আমাদের শরীরের কোথাও কোনো অসুখ বিসুখ হচ্ছে কিনা সেটা আমরা খুব সহজে জেনে যেতে পারি। এগুলোরও যেমন আমি আগেই বলেছি যে প্রাচীনকালে আদি সমাজে তো এত ল্যাব ব্যবস্থা ছিল না, ল্যাব টেস্টের ব্যবস্থা ছিল না। তখন মানুষ কি করে বুঝতে পারতো তার শরীরে প্রবলেম হচ্ছে কিনা? সেগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন ন্যাচারাল ডায়াগনোসিস প্রসেস আছে, যেগুলো আমি জেনেছি পড়াশোনা করতে যেয়ে। যেমন আইরিশ ডায়াগনোসিস, চোখটাকে দেখে চোখের ভেতরে আমরা টর্চ দিয়ে এবং আমরা ম্যাগনিফাইং গ্লাস ফেলে চোখের ভিতরে আমাদের আছে সেই নিয়মকানুনগুলো দেখে আমরা বলে দিতে পারবো শরীরের কোথায় কোথায় কী অসুখ হচ্ছে। ইভেন নার্ভের অসুখ হয়েছে কিনা সেটাও চোখে ফুটে ওঠে, চেঞ্জ হয়ে যায় চোখের অ্যানাটমিগুলো। একইভাবে টাং দেখে, জিহ্বা দেখে আমরা বলে দিতে পারবো যে কোনো মানুষ কোষ্ঠবদ্ধতায় ভুগছে কিনা বা তার কিডনির প্রবলেম হচ্ছে কিনা। এটাকে বলা হয় টাং ডায়াগনোসিস। চোখেরটাকে বলা হয় আইরিশ ডায়াগনোসিস। পালস ডায়াগনোসিসের কথা আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন যে আয়ুর্বেদ শাস্ত্রে হাতের পালস ধরে বলে দেওয়া যায় শরীরের কোনো অসুখ বিসুখ হচ্ছে কিনা বা কী অসুখটা হচ্ছে, পালস ডায়াগনোসিস বলে এটাকে। ঠিক তেমনিভাবে একটা মজার ডায়াগনোসিস হচ্ছে রিফ্ল্যাক্সোলজি ডায়াগনোসিস। হাতের তালুর পয়েন্টগুলোতে বা পায়ের তালুর পয়েন্টগুলিতে চাপ দিয়েই বলে দেওয়া যাবে যে কোনো মানুষ কোন অসুখটাতে, যেমন যদি কারো ডায়াবেটিস, যেমন আমার কাছে একজন পেশেন্ট আসলেন, উনি বলছেন যে আমি ঠিক মতো খাচ্ছি, দিনে 5 বারও খাচ্ছি, তারপর আমার ক্লান্তি কাটে না, এত টায়ার্ড লাগে, এত ক্লান্ত লাগে, আর খুব খিদে পায়। তখন আমি প্রশ্ন করি, বা যারা আমরা প্র্যাকটিস করি না আমরা প্রশ্ন করি, আপনার কি তৃষ্ণাও, পানির পিপাসাটাও খুব বেশি বেশি লাগে? বললেন যে হ্যাঁ, পানির পিপাসাও বেশি বেশি লাগে। খুব ঘন ঘন প্রস্রাব হয়? হ্যাঁ, ঘন ঘন। ডায়াবেটিস হওয়ার 3টা অ্যালার্মিং সাইন হচ্ছে ঘন ঘন ক্ষুধা লাগবে, ঘন ঘন পিপাসা পাবে, ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে। তা এখন যেহেতু তার মধ্যে আবার দেখা গেল কারোর মধ্যে 3টি না হয় 2টো, খুব ক্ষুধা লাগছে, খুব তৃষ্ণা পাচ্ছে, কারো কারো তৃষ্ণা না, শুধু ক্ষুধা পাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে আমরা কি চলে যাব রিফ্ল্যাক্সোলজি ডায়াগনোসিসে। আমরা প্যানক্রিয়াসের পয়েন্টটা চাপবো, আমরা অ্যাড্রিনালের পয়েন্টটা চাপবো, আমরা লিম্ফের পয়েন্টটা চাপবো। এই 3টি পয়েন্টে যদি তীব্র ব্যথা হয়, পেশেন্ট যদি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে উফ করে ওঠে, তখনই বুঝতে হবে হয় তার ডায়াবেটিসটা হয়ে গেছে অথবা বর্ডার লাইনে আছে। তখন আমরা তাকে সাজেস্ট করব আপনি একটু প্লিজ HbA1c ডায়াবেটিসের, যেটা খুবই স্ট্যান্ডার্ড একটা টেস্ট, প্লিজ আপনি এটা একটু করে আসুন, একটা ব্লাড টেস্ট দিয়ে দিব। তখনই বোঝা যাবে যে তার বর্ডার লাইনে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে হয় সে বর্ডার লাইনে অথবা সে ডায়াবেটিসে পড়ে গেছে। তাহলে প্রাইমারি স্টেজেই কিন্তু আমি রিফ্ল্যাক্সোলজি ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু আগে বুঝে নিচ্ছি যে সে এইটি। আবার ধরুন কোমর ব্যথা, আমি এখানে চাপ দিলে বলে দিতে এটা পুরো মেরুদণ্ড আমাদের রিপ্রেজেন্ট করে। তাহলে আপার ব্যাকে কি তার প্রবলেম, মিডল ব্যাকে প্রবলেম, না লোয়ার ব্যাকে প্রবলেম, আমি এখানে চাপ দিলে কিন্তু বলতে পারবো। চাপ দিয়ে বলবো, যেমন কালকে আমার কাছে একজন পেশেন্ট আসছে,
তা আমি ডায়াগনোসিস করছি, আমি ফুসফুসের পয়েন্টে চাপ দিয়ে বললাম আপনি কি খুব ঠান্ডায় ভোগেন? বলে হ্যাঁ আমার তো অনেক ঠান্ডা লাগে। আপনি কি করে জানলেন? তো আমি হাসলাম যে আমাদের সেই পদ্ধতিটা জানা আছে যে কি করে আমরা চাপ দিলে বলে বুঝতে পারবো যে আপনি এই অসুখটাতে ভুগছেন। তো এগুলো হচ্ছে সব ন্যাচারাল ওয়ে অফ ডায়াগনোসিস, যে ল্যাব টেস্টের আগে একজন ন্যাচুরোপ্যাথিস্ট বা একজন যিনি প্রপার ওয়েতে ক্লিনিক্যাল প্র্যাকটিস অফ ইয়োগা করেন, ইয়োগিক অথবা একজন ন্যাচুরোপ্যাথিস্ট, তিনি একটা প্রাইমারি ধারণা পেশেন্ট সম্পর্কে নিতে পারেন যে তার শরীরে এই অসুখটা হচ্ছে কি না। ন্যাচুরোপ্যাথি এই কোর্সটা করতে যেয়ে এই মিরাকল, এই মজার অবিশ্বাস্য এই থেরাপি পদ্ধতিগুলো এবং ডায়াগনোসিসের এই পদ্ধতিগুলো আমার জানার সুযোগ হয়েছে এবং আমার প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। তো এই সবগুলো মেথড মিলে ন্যাচুরোপ্যাথি একটা কোর্স হয়। একটি জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম ভুলে, যেটা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থেকে এসছে, সেটা হচ্ছে মক্সিভার্সন। মক্সিভার্সন শব্দটার সঙ্গে আমরা বাঙালিরা খুব একটা পরিচিত নয়। যারা পড়াশোনা করেছেন এই বিষয়ে বা যারা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে মক্সিভার্সন একটা বিশেষ হার্বস আছে, ওটাকে পুড়িয়ে মেরিডিয়ান চ্যানেলের উপরে দূর থেকে তাপ বা স্টিম দিয়েও অসুখ ভালো করা যায় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমার এই যে যতগুলো থেরাপিউটিক প্রসিডিওর নিয়ে আমি কথা বলেছি সবগুলোই মডার্ন পৃথিবীতে, আধুনিক বিশ্ব বৈজ্ঞানিকভাবে বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বৈজ্ঞানিকভাবে গবেষণা করে এগুলোর প্রমাণ পেয়েছেন এবং এগুলোর স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন ন্যাচুরোপ্যাথিস্টরা এগুলো প্র্যাকটিস করছেন। এগুলো কোনো কল্পকথাও নয়, রূপকথাও নয়। আরেকটি যেটি আমি বলবো, এতক্ষণ আমি যতগুলো প্রসিডিওর নিয়ে কথা বলেছি একটা পার্ট ছিল চাইনিজ মেডিসিনের, চাইনিজ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থেকে এসছে এবং ভারতবর্ষের থেরাপিউটিক পদ্ধতি গেলেন। রেইকি একটা থেরাপি পদ্ধতি আমরা ন্যাচুরোপ্যাথিতে করি, সেটা হচ্ছে জাপানিজ একটা থেরাপি পদ্ধতি। আমাদের ইসলামে যেটাকে বলা হয় রুকাইয়া, যেটা সূরা পড়ে আরও কিছু মেথড আছে, এটার মাধ্যমে অসুখ ভালো করা হয়। এইটারই একটা ফর্ম বলা যেতে পারে রেইকি, যেটা জাপানিজরা প্র্যাকটিস করেন। এই দুই হাতের তালুর একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে একটা ওয়েভ এখান থেকে পাস হয়, সেটা দিয়েও কিন্তু অসুখ ভালো করা, যেটা বলা হয় রেইকি থেরাপি। তবে রেইকি থেরাপি যিনি করবেন, যিনি রেইকি প্র্যাকটিস করেন, তাকে ভীষণ শুদ্ধ মনের এবং শুদ্ধ শরীরের মানুষ হতে হয়। শুদ্ধ মনের এবং শুদ্ধ শরীর হওয়ার জন্য তার নিজের উপরে বেশ কিছু প্র্যাকটিস করে তাকে টক্সিক ফ্রি বডি এবং মাইন্ড ক্রিয়েট করতে হয় আগে। নিজে টক্সিন ফ্রি হলেই কেবল তার শরীর থেকে পজিটিভ ভাইব যাবে, সেই পজিটিভ ভাইবের মাধ্যমে আরেকজন মানুষের শরীরের নেগেটিভ ভাইব বলুন বা অসুস্থতাকে রিমুভ করা যাবে। এগুলো অনেক অ্যাডভান্স প্র্যাকটিস, কিন্তু এই প্র্যাকটিসগুলো আমরা ন্যাচুরোপ্যাথি থেরাপির কোর্সের আওতায় শিখেছি, পড়েছি, প্র্যাকটিস করেছি এবং এখন করি রোগীদের উপরে। তা আমাদের এই পার্টটা পুরোটাই ছিল ন্যাচুরোপ্যাথি নিয়ে। সেকেন্ড যে পার্টটা, যেহেতু দুটো কোর্সকে কম্বাইন্ড করে ন্যাচুরোপ্যাথোলজিক সায়েন্সেস কোর্সটি করা হয়েছে 5.5 বছরের, তো ন্যাচুরোপ্যাথির পার্ট হলো এগুলো। আর ইয়োগা কোর্সের আন্ডারে আমরা যেগুলো শিখেছি, ইয়োগা বলতে আমরা বিশ্বব্যাপী যেটা বুঝে থাকি যে কিছু এক্সারসাইজ করা বা ধ্যান করা। ইয়োগা শুধু ধ্যান বা এক্সারসাইজ নয়, ইয়োগা থেরাপির মধ্যে আসন আছে, যেটা আমরা এক্সারসাইজ করি সেটাকে বেসিক্যালি বলা হয় আসন। তারপরে আমাদের প্রাণায়াম আছে, ব্রিদিংয়ের প্র্যাকটিস। প্রাণায়াম করে, শুধু আসন করেও আপনি নানান ধরনের অসুখ বিসুখ থেকে সুস্থ থাকতে পারবেন। শুধু প্রাণায়াম করেও আপনি নানান ধরনের অসুখ বিসুখ থেকে সুস্থ থাকতে পারবেন। আরেকটা প্র্যাকটিস আছে ইয়োগার, মুদ্রা। সেগুলো আমি যখন ডেমনস্ট্রেশন করে দেখাবো আপনারা দেখবেন। মুদ্রা করেও সুস্থ থাকা যায়। ইয়োগার একটা ফিল্ড হচ্ছে আসন, একটা ফিল্ড হচ্ছে প্রাণায়াম, একটা ফিল্ড হচ্ছে মুদ্রা, আরেকটা ফিল্ড হচ্ছে বন্ধা। কিছু ফিজিক্যাল প্র্যাকটিস আছে, ওটাকে বলা হয় বন্ধা। শুধু বন্ধা করেও অনেকগুলো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠা যায়। তারপরে আছে ক্রিয়া, যে ক্রিয়ার মধ্যে একটা যদি আমি বলি নেতি, নাসাল ইরিগেশন যদি ইংরেজিতে এটাকে নাম দিয়েছে মডার্ন ইউরোপ কান্ট্রি, ওরাও এটাকে বলে নাসাল ইরিগেশন। এটা করে অনেক অসুখ কিওর হয়ে যায়। বামন ধৌতি, কুঞ্জল, এগুলো সংস্কৃত ট্রাম, ইংরেজিতে এটাকে বলে বমিটিং। বমিটিং করে একটা বিশেষ পদ্ধতিতে বমিটিং করতে হয়, খাবার কিছু খেতে হয়, খেয়ে সেটাকে আবার ফেলতে হয়। এগুলো করেও
ভালো হওয়া যায়। এই ইয়োগার এই প্র্যাকটিসগুলোকে বলা হয় ক্রিয়া। আর মেডিটেশনের কথা আর বিশেষ করে বলার কিছু নাই, বাংলাদেশের সবাই এখন মেডিটেশন ধ্যান কি সেটা জানে। মেডিটেশনের মধ্যে বিভিন্ন পদ্ধতি আছে মেডিটেশনের। বিগিনার্সদের জন্য একরকম, যারা কিছুদিন ধরে মেডিটেশন প্র্যাকটিস করে একটা স্টেপ অতিক্রম করেছেন তাদের জন্য একরকম, যারা অ্যাডভান্স প্র্যাকটিস করেন তাদের জন্য একরকম। তাহলে ইয়োগা বলতে নট অনলি ফিজিক্যাল এক্সারসাইজ, ইয়োগা মানে আসন, ইয়োগা মানে প্রাণায়াম, ইয়োগা মানে ক্রিয়া, ইয়োগা মানে মুদ্রা, ইয়োগা মানে বন্ধা, ইয়োগা মানে মেডিটেশন। এগুলো সবই হচ্ছে, আমি যেই ভাবে কথা বলে গেলাম, এগুলো সবই হচ্ছে ইয়োগার ক্লিনিক্যাল প্র্যাকটিস বা থেরাপিউটিক প্র্যাকটিস, অসুখ বিসুখ ভালো করার জন্য বা মনকে সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য। ইয়োগার আরও অ্যাডভান্স প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস অফ ইয়োগা। কেউ যদি ইয়োগা প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে চান, নিজের আত্মিক চারিত্রিক বৈশিষ্ট্যকে আরও ভালো মনীষী পর্যায়ে নিয়ে যেতে চান, তাদের জন্য ইয়োগার স্পিরিচুয়াল প্র্যাকটিস অফ ইয়োগা। এটা সবার জন্য নয়, যারা আগ্রহী হন তাদের সঙ্গে আমরা এগুলো নিয়ে কথা বলি। কিন্তু যেহেতু 5.5 বছরের ইয়োগার উপরে আমার ব্যাচেলর করার সুযোগ হয়েছে, সেই পার্টগুলো আমি জেনেছি তাত্ত্বিকভাবে এবং আমাকে আমাদের প্র্যাকটিক্যালিও সেগুলো প্র্যাকটিস করতে হয়েছে এই জার্নিটাতে, ইন্ডিয়াতে থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমাদের ওগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিসটাও আমাদেরকে করতে হয়েছে, আবার ক্লিনিক্যাল প্র্যাকটিসটাও আমাদেরকে করতে হয়েছে, যেহেতু আমরা একটা একাডেমিক পড়াশোনা করেছি আমি। তো সেজন্য দুটো প্র্যাকটিসে আমি জানি। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসে আগ্রহী তাদেরকে আমি ওভাবে গাইড করি, যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস বা থেরাপিউটিক প্র্যাকটিস শুধু সুস্থ থাকতে চান শারীরিক এবং মানসিকভাবে, তাদেরকে আমি থেরাপিউটিক প্র্যাকটিসে সহযোগিতা করি। তো মূলত আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, আজকে আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন থেরাপিগুলোর সঙ্গে, বাংলাদেশে অল্টারনেটিভ মেডিসিনের বিভিন্ন থেরাপিগুলোর সঙ্গে পরিচিত, অ্যাকুপ্রেশার, হিজামা, ফিজিওথেরাপি, যোগা, বিচ্ছিন্নভাবে আমরা পরিচিত। কিন্তু এটার যে একটি সুন্দর একাডেমিক স্ট্রাকচার আছে, একটা প্রফেশনাল স্ট্রাকচার আছে, এটা আমরা জানি না বাংলাদেশের মানুষ। শুধুমাত্র আজকের উপস্থাপনাটা আমার উদ্দেশ্যই এটা ছিল যে এটার যে একটা প্রাতিষ্ঠানিক একাডেমিক প্রফেশনাল স্ট্রাকচার আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করা।